আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং সকল লিসেনার্স, আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আমি খায়রুল ইসলাম রনি। আমার মা বাবা আমাকে রনি বলেই ডাকে। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছা। আমি এবং আমার বাবা 2013 থেকেই আপনার ভূত FM শুনতাম। এখনো আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। ঘটনাটি আমার আম্মুর নিজের মুখে শোনা। আমার জন্মের আগেই আমার দাদু জিনের প্রতি আসক্ত ছিলেন। তার 3টা জিন ছিল। আমার জন্মের আগে জিনগুলো আমার আম্মুর কাছে এসে হঠাৎ করে একদিন আমার জন্ম হওয়ার কথা বলল, অর্থাৎ আমার আম্মুর যেটা ছেলে হবে এই ব্যাপারটা বলল। এই খবর শুনে সবাই তো খুশিতে আত্মহারা। সেদিন আমার ফুপু দেশি মুরগি রান্না করে রুমে কোনো একটা জায়গায় রেখে দেন এবং সবাই উঠোনে বসে গল্প করতে শুরু করে। ঠিক তখনই ঘরের ভেতরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়। তখন আমার ফুপু রুমে যেয়ে দেখে যে সব মুরগির মাংসের তরকারি কে যেন খেয়ে র্যাক থেকে কড়াইটি ফেলে রেখে গেছে। ফুপু মনে করেন দাদুর দুষ্টু জিনগুলোই মনে হয় কিছু করেছে। আসল ঘটনা শুরু 2002-এর ডিসেম্বর মাসের 6 তারিখ। সেদিন আমার জন্ম হয়, কিন্তু আমি কোনো রকম কাঁদি না, লড়িও না। এটা দেখে সবাই মনে করে আমি মনে হয় আর নেই। এভাবে 1 ঘন্টা সবাই কাঁদে। হঠাৎ করে আমি কেঁদে উঠি। তারপরে সবাই চিন্তামুক্ত হয়। আমি এখন স্বাভাবিকভাবে বড় হচ্ছি। আমার আব্বু আম্মু আমাকে গ্রামে দাদা দাদির কাছে রেখে ঢাকায় চলে যায়। আমি স্কুলে 4র্থ শ্রেণীতে যখন পড়ি, একদিন সকাল 11টায় স্কুল ব্যাগ নিয়ে আমি স্কুলের দিকে রওনা হই। বলে রাখা ভালো, আমাদের গ্রামের নাম বিনোদ বাড়ি মানকন। এই গ্রামে পুরনো একটি ডিপ টিউবওয়েল আছে, যেটা দিয়ে খেতে পানি দেয়া হয়। সেই কল জুড়ে অনেক ঘটনা আছে, সেটা কোনো অন্য একদিন শোনাবো। আমি যখন স্কুলে যাই, রাস্তার ডান পাশে সেই কলটা দেখি। সেখানে আমার হাঁটুর পরিমাণ 2টা মানুষ, বয়স্ক, একটা মহিলা, অন্যটি ছিল পুরুষ। পুরুষটির মাথায় একটা বস্তা ছিল, জ্যৈষ্ঠ মাস ছিল, আমার হাতে একটা পাকা আম ছিল। হঠাৎ বুড়ো খাটো মহিলাটি আমার কাছে এসে বলে, বাবা, আমটা দিবা, আমরা খাবো। আমি কিছু না ভেবে দিয়ে দেই আর স্কুলে যাওয়া শুরু করি। এই ঘটনাটি রাতে আমি আমার দাদুকে বলি। দাদু আমাকে বলে, তুই খুব ভালো একটা কাজ করেছিস, এরা হলো জিন, তুই না দিলে তোর অনেক ক্ষতি হতো। আমি যখন ক্লাস 4-এ পরীক্ষা দেই, আমি লেখার আগেই আমার হাত যেন অটোমেটিক চলতো, অর্থাৎ মনে হতো যে কেউ আমার হয়ে লিখে দিচ্ছে। আমি একটু ইন্টারেস্টেড হই ব্যাপারটি নিয়ে এবং সেইবার আমার রোল 3 হয়। এভাবে আমি ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার সময় একই ঘটনা ঘটে যায়। এসব আমার বাবাকে ফোনে বলার পর আমার বাবা আমাকে ঢাকায় নিয়ে আসেন। আমার বাবা মা দিয়াবাড়িতে থাকতো। দিয়াবাড়ি খালপাড় একটি স্কুল, ব্রাইট হেভেন ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস 6-এ আমি ভর্তি হই। ভালোই দিন কাটছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এখন আর আগের মতো সেই ব্যাপারটি ঘটে না। সাল 2016। একদিন আমার বন্ধুর সাইকেল দিয়ে বাসা থেকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের সাইকেলকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। আমার বন্ধু আগেই লাফ দেয়, কিন্তু আমি সাইকেলের নিচে পড়ে যাই এবং আমার পা সাইকেলের চেইনে আটকে যায়। আমার পায়ের কেডস ছিঁড়ে ভেতরের চামড়া মাংস সহ ফেরে যায়। আমি অনেক ভয় পেয়ে চিৎকার করি। পরে রিক্সা করে আমাকে ট্রিটমেন্ট করিয়ে বাসায় নিয়ে আসা হয়। সেদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাবার প্রয়োজনে। আমি আম্মুকে বলি আমি ওয়াশরুমে যাব। বাড়ির সামনে পচা একটা বিল ছিল, সেখানে আস্তে আস্তে যাওয়ার সময় হঠাৎ আমি কিছুতে পা দিই। দেখি একটা বেড়াল আমার পায়ের নিচে পড়ে এক লাফে 7তলা বিল্ডিংয়ের ওপরে উঠে গেল। একটু সময়ের মধ্যে অনেক লম্বা আকাশ ছোঁয়া একটা কালো মানুষের মতো হয়ে যায়। আমি অনেক ভয় পাই। ঠিক তখনই একটা কাটা হাত আমার সামনে আসতে থাকে। আমি রুমের ভেতরে ঢুকে জোরে করে দরজা লাগিয়ে দিয়ে কোনো একটা ফাঁকা জায়গা দিয়ে দৃশ্যটা দেখি। আমার আম্মু বলেন, কি হয়েছে বাবা? আমি আম্মুকে বলতে যাব, এমন সময় দরজায় একটি হাত এসে আমার গলা চেপে ধরে। আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফিরে 2 দিন পর বাংলাদেশ মেডিকেলে। আমার কালো জ্বর ধরা পড়ে। আমি আর আমার আম্মু মেডিকেলে থাকি।
কাজে। একদিন আমার আব্বু আমার জন্য খাবার কিনে এনে আমাকে দেখতে আসে। সেদিন রাত 11টা। আমার আব্বু চলে যাবে এমন সময় আব্বুর টয়লেটে আবার প্রয়োজন হয়। তিনি টয়লেটে যান এবং দরজা খুলতে গিয়ে দেখেন দরজা খোলা অবস্থাতেই ভেতরে একটি লোক বসে আছে। আব্বু খুব রাগ হয়। তিনি অন্য একটি টয়লেটে যান এবং সেই টয়লেটের দরজা খুলেও দেখেন ভেতরে সেই একই ব্যক্তি বসে আছে। আব্বু ভয় পেয়ে অন্য টয়লেটের দরজা খুলে দেখেন আবারও সেই একই ব্যক্তি। আব্বু রাগ হয়ে ওই ব্যক্তিকে বলেন, আপনার টয়লেট হয় নাই? ওই ব্যক্তিটি মুখ ঘুরিয়ে আব্বুর দিকে তাকায়। আব্বু আমাকে বলেছিল ওই লোকের মাথা থেকে গলা অবধি কোনো চামড়া ছিল না, শুধু মাংসের মতো। আব্বু ভয় পেয়ে তাড়াতাড়ি বিদায় নেয়। আমি 13 তলায় বেডে। আব্বু নিচে নেমে তাড়াতাড়ি রিকশায় উঠল। রিকশায় শুধু যাত্রী আছে, কিন্তু চালক নেই। আব্বু রিকশায় উঠে যাত্রীকে বলল, ড্রাইভার কোথায়? লোকটা মুখ ঘোরায়। আব্বু দেখেন সেই একই ব্যক্তি। আব্বু অনেক ভয় পায় এবং তাড়াতাড়ি করে অন্য একটা রিকশা খুঁজে উঠে পড়ে। চালককে বলল, তাড়াতাড়ি আমাকে খালপাড় ব্রিজের কাছে নিয়ে চলো। চালকটি মুখ ঘোরায়। আব্বু ভয় পান। দেখেন সেই ব্যক্তিটি আব্বুর দিকে তাকিয়ে অট্ট হাসি দিচ্ছে। আব্বু ভয় পেয়ে রিকশা থেকে নেমে ট্রাফিক পুলিশের সহযোগিতায় বাসায় যেতে সক্ষম হন। পরদিন আব্বুর কাজের জন্য দোকানে যান তার বন্ধু আলামিনের সাথে। সারাদিন কাজ করার পর রাত 11টার দিকে আব্বু যেখানে কাজ করেন সেখানকার বাথরুমের কল দিয়ে জোরে জোরে পানি পড়ে এরকম একটা শব্দ পান। আব্বু তাড়াতাড়ি বাথরুমের কল বন্ধ করতেই দেখতে পান অন্ধকারে বাইরে অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে একটা মেয়ে শুয়ে আছে মৃত অবস্থায়। আব্বু মানসিকভাবে হতভম্ব হয়ে যান। তারপর আব্বুর বন্ধু আলামিনকে ডাক দিয়ে বিষয়টি জানান, কিন্তু সে এসে সেই জায়গায় লাইটের সুইচ দিয়ে কিচ্ছু দেখতে পায় না। আব্বু আরো ঘাবড়িয়ে যান। তারপর আব্বু ওই দিন কাজে না যাওয়ার উদ্যোগ নেন এবং দোকান থেকে বের হয়ে রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ যাওয়ার পর মাঝ রাস্তায় আব্বু লক্ষ্য করেন যে তার বন্ধু রাস্তার ডান পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে দাঁড়িয়ে আব্বুর দিকে এক নজরে তাকিয়ে আছে। আব্বু অনেক ঘাবড়ে যান, কারণ তার বন্ধুকে তিনি একটু আগেই দোকানে রেখে এসছেন। আব্বু এসব আর কিছু না ভেবে রিকশার ভাড়াটা দিয়ে চালককে বিদায় করেন। জায়গাটা দিয়াবাড়ি বটতলা, উত্তরার অনেকে চিনে থাকবেন। যাই হোক, আব্বু তার বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, তোকে তো দোকানে রেখে আসলাম আলামিন, তুই এখানে কিভাবে এলি আমার আগে? এই কথা শুনে আব্বুর বন্ধুর চোখগুলো পুরোটা কেমন যেন বদলে যায়। আব্বুর কথা অনুযায়ী তাকে দেখতে বেশ অস্বাভাবিক লাগে এবং সে বলে, কে আলামিন? কে তোর বন্ধু? আব্বুর এরপরে আর কোনো কিছু মনে থাকে না। তিনি নিজেকে বিছানায় আবিষ্কার করেন। আব্বু 3-4 দিন পর স্বাভাবিক হন। তারপর আমি পুরো 9 দিন পর বাংলাদেশ মেডিকেল থেকে ছুটি পাই। এরপর আমরা ওই দিয়া বাড়িতে থাকি না, আমরা গ্রামে চলে আসি এবং গ্রামে চলে আসার পর বিভিন্ন ধরনের ঘটনা আমার বোন আর আমার মাকে ঘিরে ঘটেছে। দেশে আসার পর আমার মায়ের হঠাৎ রাত্রে অনেক পেটে ব্যথা হতো। এরকম করে কয়েকদিন অনেক ব্যথা হতো এবং গ্রামের ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে ব্যথা কমাতে হতো। একদিন হঠাৎ করেই আম্মুর খুব বেশি পেটে ব্যথা হয় এবং আম্মু বাথরুমের দিকে রওনা হন সময় ফজরের আজানের আগে আগে। আম্মু দেখতে পান আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরের মাঝখান থেকে ঢেউ উঠছে। আম্মু বিষয়টা লক্ষ্য করে কাছে যান। আম্মু দেখতে পান সেই পুকুরের মাঝখান থেকে কোনো একটা মানুষ উঠে আসছে। যা দেখলেন আম্মু, তা দেখে তিনি আর ঠিক থাকতে পারলেন না। আম্মু দেখতে পান যে একটি মহিলা, কিন্তু তার মাথা নেই, গলা অবধি কাটা। সেই মহিলাটি আস্তে আস্তে পাড়ে উঠে আম্মুর কাছে আসতে লাগলো। আম্মুর রুমে যাওয়ার শক্তিটিও তিনি হারিয়ে ফেলেন। আম্মু তখনই সেন্সলেস হয়ে পড়েন। এরপর সকালে আম্মুর জ্ঞান ফেরে এবং আম্মুর পেটে আরো বেশি ব্যথা করে। তিনি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান। আম্মুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়। এরপর এক্স-রে করে ডাক্তার বলে যে পাথর হয়েছে। আমার আব্বুকে ডাক্তার বলে পাথরগুলো আরো বড় হলে ক্যান্সার হয়ে যেতে পারে, তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। কিন্তু সমস্যা একটাই, আম্মু নাকি ডায়াবেটিস আছে, তাও আবার 19%, যেখানে 8 থেকে 9% ডায়াবেটিস হলে এটাতেই মানুষ দুর্বল হয়ে পড়ে।
এই সময় নাকি অপারেশন করলে তা শুকাবে না, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বলা হয়। 10 থেকে 15 দিন পর ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবার পর হাসপাতালে নেওয়া হয় এবং অপারেশন করা হয়। অপারেশন করার 1 মাস হওয়ার পর আমার আম্মুর ডায়াবেটিস অনেক বেড়ে যায় এবং ইনসুলিন নিতে হয় প্রতিদিন। আমার আম্মু ইনসুলিন নিতে নিতে তার পেটের জায়গাটা কালো হয়ে যায়। আম্মুর ওজন কিছুদিনের মধ্যেই 35 কেজি হয়ে যায়। আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে যায় এবং ডাক্তার ফিরিয়ে দেয় হাসপাতাল থেকে। আমার আম্মু 2019-এর প্রথম রমজানে মারা যান। রমজান শেষ হলে ঈদের 13 দিন পর আমার বোন রাত্রে টয়লেটে যাবার প্রয়োজন হয় এবং আমাকে বলে, ভাইয়া তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। তখন আমাদের এইখানে বিদ্যুৎ ছিল না। তখন আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার বোন হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি আব্বুকে ডেকে এনে আমার বোনকে রুমে নিয়ে চোখে মুখে পানি ঢালার পর দেখি বাথরুমের কমোডের উপরে বসে থাকা অবস্থায় কালো কুচকুচে একটা মহিলা, এবং সেই মহিলাটি হাসছে। পরদিন আমার বোন অস্বাভাবিক সব আচরণ শুরু করে। আমি ভয়ে তার কাছে যাই না, কারণ সে চোখ উল্টায়, দাঁত বের করে হাসে। কেউ আমার বোনের কাছে যাওয়ার সাহস পায় না। আমার দাদু কিছু ঠাহর পায় না। তারপরে দাদু জিন হাজির করে। এরপরে জিন যা বলে, আমরা যখন ঢাকায় ছিলাম ওয়াশরুমে যাবার সময় যে বিড়ালটি দেখেছিলাম সেটি নাকি জিন ছিল। দাদু আমার বোনের থেকে এবং পরিবারের সবার থেকে সরে যাওয়ার কথা বললে সে বলে, আমি হিন্দু ধর্মের জিন, তুই যদি সোমবার রাতে তোদের এলাকার চিতার নিচে এক কূপে একটা পাঁঠার মাথা আলাদা করে দিতে পারিস তাহলে আমি চলে যাব। যথাসম্ভব এসব করার পর আর কোনো সমস্যা হয়নি এবং আমার দাদু আমাদের 2 ভাই বোনকে 2টা তাবিজ দেয়। 2021 জানুয়ারির 1 তারিখ আমার দাদু মারা যান। রাসেল ভাইয়া এবং সম্মানিত লিসেনার্স, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মা এবং দাদুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আজকের মতো বিদায় নেব। আমি জীবনে প্রথম এত কষ্ট করে টাইপ করলাম। আমি কিছু গুছিয়ে বলতে পারি না, লিখতে পারি না। ভুল হলে অবশ্যই মাফ করবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি আর শেয়ার করলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আপনি আশা করব যে ভবিষ্যতে আমাদের আরো স্টোরি দিবেন এবং আমরা সেটার জন্য অপেক্ষায় থাকব। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শব্দটা ভয়ের আরেক নাম ভূত কম উইথ রাসেল। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। প্রথম ঘটনাটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ ঘটনাটা খুবই অদ্ভুত, একটু অন্যরকম। আমরা মাঝখানের সময়টা একেবারে থেমে গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। তারপরে আবারও এই যে শুরু করে ওঠা, সেটা এখনো মনে হয় পুরোপুরি পারিনি। তারপরে আপনারা ঘটনা পাঠাচ্ছেন, সেগুলো নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আর অনেকেই আমাদের ঘটনা পাঠান, সেই ঘটনা হয়তো প্রচার করতে আমাদের দেরি হয়, কিন্তু অনেকেই ভাবেন যে আপনার ঘটনাটা মনে হয় আর প্রচারিত হবে না। ব্যাপারটা এরকম না একেবারেই। আর আপনারা অনেকেই বলেন যে আপনাদেরকে জানাতে, কিন্তু যখন আমরা জানাই যে কবে প্রচার হবে, আমরা যখন জানাই তখন আবার দেখি যে আপনাদের ওই দিক থেকে খুব কমই রেসপন্স পাই। যার কারণে আপনারা যদি রেগুলার শোনেন বা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি চেক করেন বা সাথে এসে যদি একটু খোঁজ নেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ঘটনাগুলো প্রচারিত হচ্ছে কিনা। আসলে অনেকগুলো ঘটনাই এখনো আমাদের কাছে রয়েছে এবং আপনার ঘটনাটি হয়তো আস্তে আস্তে আসবে। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনার ঘটনাটি বাদ দেওয়া হয়েছে, না, সেরকম কোনো সুযোগ নেই। চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় যাই। রাসেল ভাই, আমি শিমুল, থাকি ঢাকায় মোহাম্মদপুরে। ভূত.com আমার অনেক ফেভারিট একটা শো। এখন পর্যন্ত প্রত্যেকটা এপিসোড শুনেছি। আপনার কণ্ঠে ঘটনা শুনতে ভালো লাগে। আমি চাই আমার এই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। ছেলেবেলায় স্কুল ছুটি হলে বেড়াতে যাওয়া হতো, নানা বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি। সে সময় নানার বা মামার মুখে শুনতাম গা ছমছমে অনেক ঘটনা। আমার একটা ঘটনা এখনো মনে আছে, জিন্দা পীরের ঘটনা। গ্রামের বয়োবৃদ্ধ অনেকেই
এই ঘটনার সত্যতা স্বীকার করে এখনো। জিন্দাপীরের অতীত গ্রামের কেউ জানেন না। এক রাতে তিনি খুব ভোরে গ্রামে আসেন। ঠিক ফজরের নামাজের সময় এসেই মসজিদে ঢুকে পড়েন। তার গা থেকে অত্যন্ত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, কিন্তু সেটা কোনো ফুলের সুঘ্রাণ নয়। নামাজ পড়ালেন। কি সুন্দর তার তেলাওয়াত, কি সুন্দর দোয়া। নামাজ শেষে জিকির করলেন কিছুক্ষণ, তারপর ইশরাকের নামাজ পড়ে চলে গেলেন। তার পরিচয় জিজ্ঞাসা করার কথা মনেই নেই কারো। এরপর কিছুদিন পর পর তিনি আসতেন, নামাজ পড়াতেন, সাথে হালকা কথাবার্তা বলতেন। নিজের পরিচয় দিতেন না, বলতেন তিনি আল্লাহর বান্দা। তিনি মানুষের মুখ দেখেই তার সমস্যা বুঝতে পারতেন, সমস্যার সমাধানও দিতেন। মোহাম্মদ চাচা তখন ঋণে জর্জরিত। তার দিকে ফিরে বললেন, মিয়া, এবার তোমার পাট ক্ষেতের দেখভাল ভালো করে করবা। আল্লাহ চাইলে মুশকিল আসান হয়ে যাবে। মোহাম্মদ চাচা তাই করলেন। সেবার অস্বাভাবিকভাবে পাটের দাম বেড়ে গেল। তার ধার দেনা অনেকটাই শোধ হয়ে গেল। পরের বছর বেশ বড় বন্যা হয়েছিল। বন্যার বেশ কিছুদিন আগে জিন্দাপীর এলেন। নামাজ শেষে কয়েকজনকে ইশারায় বললেন, নিজের বাড়িঘর মেরামত করো মিয়া, উঁচা ভিটা বানাও, আর সবাই মিলে এই মসজিদটাও ঠিকঠাক করো, বড় করো। আল্লাহর ঘরের কাজ করলে অনেক নেকি বাবা। তারা সেভাবেই কাজ করে। বন্যায় তাদের তেমন কোনো ক্ষতি হয় না। মসজিদটা মেরামত করায় সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল বন্যার সময়। বেশ কয়েকজন অসুস্থ ব্যক্তি যারা বিভিন্ন রোগে ভুগছিল, তাদেরকে জিন্দাপীর একটা আতর মাখিয়ে দিতেন। সেই আতরের ঘ্রাণ অন্যরা পেত না, যাকে মাখানো হয়েছে সেই পেত। আস্তে আস্তে সে সুস্থ হয়ে যেত। গ্রামের মসজিদটার চারিদিকে অনেক গাছপালা ছিল, বড় বড় আম কাঁঠাল গাছ। গাছগুলোতে ফল হতো না, অনেক বয়স হয়ে গেছে বলে হয়তো। এইরকমই একটা কাঁঠাল গাছের নিচে মজিদ মিয়ার ছনের ঘর। একদিন ফজরের নামাজের পর জিন্দাপীর বললেন, আব্দুল মজিদ মিয়া, তোমার ওই ঘরটা ওই গাছের নিচ থেকে সরায়া আর উত্তরে নিয়ে যাও, ঠিক ওই আমলকি গাছটার নিচে। মজিদ মিয়া কথা আমলে নেয় না। দিন 15 পরে হঠাৎ একটা ঝড় আসে। সেই ঝড়ে সেই কাঁঠাল গাছটা ভেঙে পড়ে মজিদ মিয়ার ঘরের ওপর। মজিদ মিয়া ঘরে ছিল না, খেতে কাজ করছিল। মজিদের বউ গেছে ধান ভানতে। ছেলে মেয়ে দুজন ছিল ঘরে, দুজনেই মারা যায়। এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। জিন্দাপীরের কথা না মানায় এমন হয়েছে। সকলের মুখে মুখে তখন জিন্দাপীরের নাম। মসজিদের সামনে ফজরের সময় অনেক লোক জমা হতে থাকে। কারো হাতে পানির বোতল, তেলের বোতল জিন্দাপীরের কাছে পড়ে নিতে এসেছে। দলে দলে অনেক রোগী বিভিন্ন গ্রাম থেকে এখানে আসতে শুরু করে, কিন্তু জিন্দাপীর আর আসেন নাই। কিছুদিন লোকেরা অপেক্ষা করে ক্ষান্ত দেয়। জিন্দাপীরকে এরপর আর কেউ কখনো দেখেনি। এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা আছে, সময় করে পাঠাবো ইনশাল্লাহ। ছোট বাট খুব চমৎকার একটা ঘটনা আপনি পাঠিয়েছেন। এরকম ঘটনা আমরা আরো চাই, এবং এই ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং। এরকম অদ্ভুত একজন মানুষ যিনি এসে আবার হারিয়ে যান মানুষের উপকার করে, খুবই অদ্ভুত। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। অশরীরী দেখতে পাবে না গো, এত কাল ধরে শুনছ, দেখি পাও না তো। আমি রাসেল, আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুড়ে ফিরেছি সেই পুরনো মনে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। The old music comes alive. Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত.com থেকে। আমি রাসেল, এবং আপনারা শুনছেন ভূত.com এর আরো একটি নতুন এপিসোড।
এবং এই এপিসোডে আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন। এবং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানেও আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের যদি কোনো ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দিয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি মেহেদি ছদ্মনাম। আমি ঢাকা জেলার সাভারে থাকি এবং অনার্স প্রথম বর্ষে পড়ুয়া একজন শিক্ষার্থী। আমি বিগত 2015 সাল থেকে ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং শুরু থেকেই ভূত.com এর সাথে আছি। আজ পর্যন্ত ভূত.com এর একটি এপিসোডও মিস করিনি। লাইভ না শুনতে পারলেও পরের দিন ডাউনলোড করে ঠিকই শুনেছি। বলতে পারেন ভূত.com শোনাটা একরকম প্রশান্তির মতো কাজ করে আমার কাছে। তাই শুরু থেকে ভূত এফএম, ভূত.com ও প্রিয় রাসেল ভাই, আপনার প্রতি রয়েছে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি এর আগে ভূত.com এ আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম। কোনো কারণে হয়তো সেই ঘটনাটি সিলেক্টেড হয়নি, তাতে আমার কোনো অভিযোগ নেই। তাই আজকে আমি আপনার এবং লিসেনারদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করার জন্য অনেক ব্যস্ততার মাঝেও লিখতে বসে গেলাম। আর সঙ্গত কারণে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি চাইব ঘটনাটি সিলেক্টেড হলে আপনি একটু পড়ে শোনাবেন। তো ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, তিনি হলেন আমার দূর সম্পর্কের একজন মামা। তার নাম হাবিবুল, এটাও ছদ্মনাম। তিনি আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন দর্জি, আর তার বাড়ি ছিল উত্তরবঙ্গের কোনো একটি জেলায়। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বলতে পারবো না, কারণ মামার নিষেধ আছে। এত কিছু উল্লেখ করছি কারণ এগুলো ঘটনার সাথে সম্পৃক্ত। তো একদিন মামার সাথে গল্প করতে করতে একটা সময় এসে তাকে জিজ্ঞেস করেই বসলাম যে তিনি জিন ভূতে বিশ্বাস করেন কিনা। প্রত্যুত্তরে তিনি আমাকে হ্যাঁ বোধক উত্তর দিলেন এবং বললেন তিনি জিন ভূতে বিশ্বাস করেন। এর কারণ তাকে জিজ্ঞেস করলে আমি জানতে পারি যে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আছে যা তাকে জিন ভূত বিশ্বাস করতে বাধ্য করেছে। তিনি আরও বলেন যে এটি তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা এবং এই ঘটনাটির একটি অংশ এখনো তার সাথে চলমান আছে, যেটি ঘটনার শেষে আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি সোজা আমার ঘটনায় চলে আসি। আমার মামা আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই বলছি। সময়টা ছিল 1980-1982 দিকে। তখন আমি ক্লাস 6 বা 7 পড়তাম। আমি থাকতাম গ্রামের বাড়িতে, যেটি উত্তরবঙ্গের কোনো একটি জেলায় অবস্থিত। ছোটবেলা থেকেই আমার ছিল কাপড় সেলাই ও মেশিনের ওপর অনেক আগ্রহ। তাই আমি প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে এলাকার একটি কাপড়ের দোকানে সারাদিন বসে থাকতাম ও কাজ দেখতাম। প্রচুর আগ্রহ থাকার কারণে এভাবে কাজ দেখতে দেখতে অনেক কাজ নিজে থেকেই শিখে ফেলেছিলাম। আমার এমন আগ্রহ দেখে সেই দর্জি দোকানের মালিক আমাকে সেই দোকানে কাজে নিয়ে নিল। কাজ করতে করতে এক সময়ে আমাকে পড়ালেখা বাদ দিতে হলো। আর এভাবেই চলতে লাগলো আমার দিন। প্রতিদিন কাজ করে বাড়ি ফিরতে প্রায় রাত 1টা-2টা বেজে যেত। দোকানের থেকে আমার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে 25-30 মিনিটের মতো হবে এবং পথে শুধুমাত্র একটি বটগাছ ছাড়া আর তেমন কোনো কিছু চোখে পড়ার মতো ছিল না। দেখতে দেখতে একসময় রমজান মাসও চলে আসলো। আর রমজান মাস হওয়ার কারণে আমি চিন্তা করলাম আর একটু দেরি করে, অর্থাৎ সেহরির সময় বাসায় ফিরব। এতে করে সেহরি করে ঘুমিয়ে যেতে পারবো। তো যেই চিন্তা সেই কাজ। আমি প্রায় প্রতিদিনই সেহরির সময়ে বাসায় ফিরে সেহরি করে ঘুমিয়ে যেতাম। এমনি এক রাতে আমি বাড়ি ফিরছিলাম। রাত তখন 3টার মতো বাজে। আর গ্রামের রাত 3টা মানে গভীর রাত। চারিদিকে শুনশান নীরবতা। পুরো রাস্তায় একজন মানুষও নেই। হাঁটতে হাঁটতে একসময় যখন আমি সেই বট গাছের কাছাকাছি এলাম, দেখলাম একটি কুচকুচে কালো কুকুর আমার পেছন পেছন আসছে। কুকুরটি দেখতে স্বাভাবিকভাবেই অন্য কুকুরের মতোই ছিল। আমি ভাবলাম ব্যাপার কি, এতদিন থেকে এই রাস্তায় চলাচল করছি, কখনো তো কুকুর দেখা যায়নি। হাঁটার এক পর্যায়ে লক্ষ্য করলাম আমি থেমে গেলে কুকুরটিও থেমে যায়, আবার আমি হাঁটা শুরু করলে কুকুরটিও হাঁটতে শুরু করে। ফলে আমি একটু ভয় পেয়ে গেলাম। কিন্তু যেহেতু জিন ভূতে আমার বিশ্বাস ছিল না, তাই ব্যাপারটাকে খুব একটা বেশি পাত্তা দিলাম না, স্বাভাবিকভাবে নিলাম। ভয়ে ভয়ে এক পর্যায়ে বাড়িতে চলে আসলাম।
পুরো রাস্তায় কুকুরটি আমার পিছু পিছু বাসা পর্যন্ত আসলো, কিন্তু বাড়িতে প্রবেশ করার পর কুকুরটি সেখান থেকে চলে গেল, আর বাড়িতেও প্রবেশ করেনি। আর এভাবে প্রতিদিন চলতে লাগলো। কুকুরটা প্রতি রাতেই বাড়ি পর্যন্ত এসে চলে যেত, কিন্তু বাড়িতে প্রবেশ করত না। দিনের বেলাতে কিন্তু দোকানে যাওয়ার সময় সেই কুকুরটিকে কখনোই দেখতে পেতাম না। শুধুমাত্র রাতের বেলা বাড়ি ফেরার সময় কুকুরটির দেখা পেতাম। এখানে বলে রাখা ভালো যে কুকুরটা কখনো আমার কোনো ক্ষতি করেনি, আর কুকুরটার দ্বারা যেহেতু কোনো ক্ষতি হয়নি, তাই ব্যাপারটা আমি খুব স্বাভাবিকভাবে নিতাম। তো এক রাতে আমি প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলাম, সেই কুকুরটিকে আমি কোথাও দেখতে পেলাম না। চিন্তা করলাম, তাহলে আজকে কুকুরটা বোধহয় আসেনি। চিন্তা করতে করতে হাঁটছিলাম, হঠাৎ বটগাছ পর্যন্ত আসতেই দেখলাম দূরে সাদা কিছু একটা আমার দিকে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম একজন যুবক আমার দিকে আসছে। যুবকের পরনে ছিল সাদা জুব্বা আর সাদা টুপি। যুবকটি দেখতে ছিল খুবই সুদর্শন আর অনেক লম্বা। আমি চিন্তা করলাম, এত রাতে এই রাস্তায় তো কারো থাকার কথা না। ভাবতে ভাবতে সেই যুবকটি আমার কাছে এসে পড়ল এবং সামনাসামনি দেখায় সে আমাকে লম্বা সালাম জানালো। আমি খুব অবাকই হলাম এবং সালামের উত্তর দিলাম। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন যুবকটি আমাকে মুচকি হেসে বলল, আপনি কি ভেবেছেন আমি জানি, আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার নাম ইসমাইল। বাজারের দিকে যে মসজিদটা আছে, আমি সেই মসজিদেই থাকি এবং আমি সেখানকার মুয়াজ্জিন। একটু পরে সেহরির সময় হবে, তাই মসজিদে যাচ্ছি এলাকার সকলকে ডেকে দেওয়ার জন্য। এগুলো বলেই সে আবার সালাম দিয়ে চলে গেল। আর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ একে তো অচেনা একজন মানুষ, তার উপরে আবার সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল যেগুলো আমি মনে মনে ভাবছিলাম। ভাবতে ভাবতে তাকিয়ে রইলাম চলে যাওয়া যুবকের দিকে, আর সেও অন্ধকারে মিলিয়ে গেল। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। কেন জানি না প্রচন্ড মাথা ব্যথা করছিল, তাই সেই রাতে কোনো রকম খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন একটু দেরিতে ঘুম ভাঙলে বালিশের কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখি 1টা বাজে। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে ঢুকতেই অবাক হয়ে গেলাম, গত রাতের সেই যুবকটি দোকানে আগে থেকেই বসে আছে। দেখতে আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? আর মাথা ব্যথা ঠিক হয়েছে? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমি আবারও অবাক হয়ে গেলাম, সে আমার মাথা ব্যথার কথা কিভাবে জানলো, আর আমি এই দোকানে কাজ করি সেটাই বা জানলো কিভাবে? এগুলো ভাবতে ভাবতে যুবকটিকে কিছু বলার আগে সে বলে উঠল, আজ আসি, অনেক দেরি হয়ে গেছে, বলেই সে উঠে চলে গেল। এভাবেই আরেকটি দিন চলে গেল। রাতে আবারও সেই যুবকের সাথে দেখা। মনের মধ্যে অনেক প্রশ্ন। ভাবছিলাম পরের বার তাকে খুঁজে পেলে সব জিজ্ঞেস করব। ভাবতে ভাবতে তার সাথে আবারও একই জায়গায় দেখা, কিন্তু আর সামনাসামনি দেখা হলে কেন জানি না সব প্রশ্ন গোলমাল হয়ে যায়। নিজের মধ্যে একটা ঘোর কাজ করে। হঠাৎ যুবকটি আমাকে বলে উঠল, চলেন আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমি কোনো কথা বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যুবকটি আমাকে বলল, হাবিবুল ভাই, আমি জানি আপনার মনে আমাকে নিয়ে অনেক কৌতূহল, আর তাই এখন শুধু একটা কথাই বলবো, সময় হলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি আজকে আর কিছু জানতে চাইবেন না। তারপর সে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। আমি তাকে বাড়িতে আসতে বললাম, কিন্তু কিছুতেই সে বাড়িতে আসতে চাইছিল না। সে বলল, সেহরির সময় হয়ে গেছে ভাই, মসজিদে যেতে হবে, অন্যদিন আসবো, বলেই চলে গেল। এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। মনে মনে অনেক কিছু ভেবে রাখলাম, এরপর দেখা হলে তাকে জিজ্ঞেস করব। তারপর সেদিনই তার সাথে আমার আবার দেখা, কিন্তু প্রতিবারের মতো এবারও আমি সবকিছু ভুলে গেলাম। কি জিজ্ঞেস করব কিছুতেই মনে করতে পারছিলাম না। হঠাৎ যুবকটি আমাকে বলল, আগামীকাল তার সাথে একটা জায়গায় যাওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম কোথায়? সে উত্তর দিল, করতোয়া নদীর ওপরে একটা নতুন সেতু তৈরি হচ্ছে, আগামীকাল সেটার উদ্বোধন হবে, সেটাই দেখতে যাব। আমি আর কোনো কথা না বাড়িয়ে বলে দিলাম, ঠিক আছে যাব। কিন্তু আমি কি জানতাম যে সেদিন আরো অবাক করা বিষয় আমার জন্য অপেক্ষা করছিল। তারপর সেই যুবক চলে গেল, আর সেই দিন রাতে তার সাথে আমার দেখা হলো না।
এখানে বলে রাখা ভালো, সঙ্গত কারণে উল্লেখ্য সেতুটির নাম আমি লিসেনারদের বলতে পারছি না, এবং ঘটনার শেষে আমি সেই সেতুটির ছবি আপনাকে পাঠিয়ে দেব। পরদিন যথাসময়ে আমি সেখানে পৌঁছে গেলাম যেখানে যুবক ছেলেটি আমাকে যেতে বলেছিল। আমি গিয়ে দেখলাম আমার আগে থেকে এই ছেলেটা ওইখানে যেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তারপর যুবক আমাকে বলল, ভাই এসেছেন, চলেন তাহলে যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে সেতুটির দিকে আগাচ্ছিলাম। এখানে বলে রাখছি, যেহেতু সেতুটি উদ্বোধন ছিল ওই দিন, তাই সরকারি লোকজন ও মন্ত্রী না আসা পর্যন্ত সেতুটি চারিদিক থেকে লাল ফিতায় বাঁধা ছিল, এবং চারিদিকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, এবং জায়গাটা ঘেরাও করা ছিল, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তারপরে এক সময় আমি ইসমাইল ভাইকে বললাম, সেতু উদ্বোধন না হওয়া পর্যন্ত তো কাউকে সেতুতে উঠতে দেবে না, বরং আমরা এখানে দাঁড়াই, উদ্বোধন শেষে আমরা যাব। তখন ইসমাইল ভাই বললেন, কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে আসুন, কেউ কিছু বলবে না। আমি ভাবলাম সে হয়তো মজা করছে, আমি যেতে চাইলাম না। পরে জোরাজুরির এক পর্যায়ে আমি তার সাথে গেলাম। দেখি আমি পুরো অবাক হয়ে গেলাম। আমরা দুজন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে সেই ফিতা ক্রস করে সেতুতে প্রবেশ করলাম, কিন্তু কেউ আমাদের দেখছে না বা কিছু বলছেও না। পুরো ফাঁকা সেতু, এপার থেকে ওপার দেখা যাচ্ছে, আমরা দুইজন ছাড়া আর কেউ নেই সেই সেতুতে। বেশ ভালোই লাগছিল। আমরা দুইজন সেতুটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে এলাম, সেতুর সীমানার বাইরে। তারপর এক সময়ে সরকারি লোকজন ও মন্ত্রী এসে সেতুটি উদ্বোধন করলো, আর আমরাও সেখান থেকে চলে আসি। সেদিন আর দোকানে যাইনি, ইসমাইল ভাইকে বিদায় দিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর সময় হঠাৎ মনে পড়লো আজকের কথা, কিভাবে শুধুমাত্র আমরা দুইজন সেই সেতুতে প্রবেশ করে চলে এলাম, আর এত মানুষ থাকা সত্ত্বেও কেউ আমাদের দেখল না কেন? আবারও আমার মনের মধ্যে প্রশ্নগুলো জাগ্রত হলো। এসব ভাবতে ভাবতে সেই রাতের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন তাকে সব জিজ্ঞেস করব বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, যেই কথা সেই কাজ। রাতে তাড়াতাড়ি দোকান থেকে ছুটি নিলাম বাড়িতে চলে যাওয়ার জন্য। মনে মনে ইসমাইল ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, তার বাড়ির পথে হাঁটছিলাম। প্রতিদিনের মতোই হুট করে কোথা থেকে যেন ইসমাইল ভাই এসেও পড়লেন। আজকে আর কিছুই ভুললাম না আমি। তার সাথে দেখা হতেই আমি শক্ত করে তার একটা হাত চেপে ধরলাম এবং খুব রাগান্বিত হয়ে প্রশ্ন করে বসলাম, কে? সত্যি করে বলো তো, আর আমার পিছনে কেন পড়েছ? সে কোনো উত্তর দিল না। আমি আবারও প্রশ্ন করলাম, কি হলো, বলছো না কেন? তাতেও তার কোনো উত্তর ছিল না, শুধু মুচকি হাসি। এটা দেখে আমার রাগ বেড়ে গেল। আমি তাকে বললাম, তুমি যেই হও না কেন, আজকের পর থেকে আর কোনো দিন যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। বলেই চলে আসতে লাগছিলাম, তখনই সে আমার একটা হাত ধরে টান দিল আর মুচকি হেসে বলল, দাঁড়ান, একদিন আপনাকে বলেছিলাম যে সময় হলে ঠিকই সব প্রশ্নের উত্তর পাবেন, আর আজকে সেই সময় এসে গেছে। আমার সাথে চলুন। কোথায় যাব? আহা, ভয় পাবেন না, চলুন। যেহেতু আমার জেদ ছিল যা হবে হোক, কিন্তু আমি আজকে জেনেই ছাড়বো ইসমাইলের ব্যাপারটা, এবং তার সম্পর্কে সবকিছু যেহেতু বুঝতে চেষ্টা করব, তাই বেশি কথা না বলে সে যেভাবে বলেছিল সেভাবেই কাজ করতে লাগলাম। যখন হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের এলাকার একটি স্কুলের মাঠে। তাকে জিজ্ঞেস করলাম, এইখানে কেন? একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম। কি জানার আছে বলুন আমাকে। আমি আমার প্রশ্নগুলো এক একে ছুড়ে দিলাম তার দিকে। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাও আমার কাছে? ইসমাইল উত্তর দিল, আমার নাম ইসমাইল, আমি একজন জিন। আমি রাস্তার পাশে সেই পুরাতন বটগাছটায় থাকি, আর আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে থাকতে চাই। আমি ওয়াদা করছি আমার দ্বারা আপনার এবং আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, এবং যতটা সম্ভব পারবো আপনার উপকার করতে চেষ্টা করব। ইসমাইলের মুখে সব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল, আর আমি থরথর করে কাঁপছিলাম। মনে হচ্ছিল যেন আমি আর এই দুনিয়াতে নেই, একটা ঘোরের মধ্যে চলে গেছি। তারপর আর কোনো কিছু মনে নেই আমার। মনে হলো সেন্সলেস হয়ে গেলাম। জ্ঞান ফিরেছে কখন জানি না। জ্ঞান ফিরতে আমি দেখলাম আমি এখনো সেই স্কুলের মাঠেই শুয়ে আছি, আর আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে ইসমাইল নামক সেই জিনটি। এক মুহূর্তের মধ্যে আমার সবকিছু মনে পড়ে গেল। হুঁশ ফিরতে ইসমাইল আমাকে বলল, আমাকে ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না।
আপনাকে মানুষ হিসেবে খুবই ভালো লেগেছে, আর আমি আপনার সাথে একজন ভালো বন্ধু হয়ে থাকতে চাই। আমি ওয়াদা করছি, আমি বেঁচে থাকতে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। দয়া করে আমাকে না করবেন না। এরপর থেকে আজ পর্যন্ত সেই জিন এখন আমার সাথেই আছে, আর সে কোনো দিন আমার কোনো ক্ষতি করেনি। আর হয়তো এখন সে আমাদের সাথে থেকে আমাদের কথোপকথন শুনছে। এই বলে মামা তার ঘটনাটি শেষ করেন। এই ছিল আমার মামার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, কিন্তু অনেক কষ্ট করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। নিজের অজান্তে লেখার কোনো ভুল হলে আমি প্রিয় রাসেল ভাই ও লিসেনারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, সময় করে এক এক করে লিখে পাঠাবো। ধন্যবাদ প্রিয় রাসেল ভাই। ভূত.com দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, এবং আশা করব যে এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। এটা পছন্দ হবার মতোই একটা স্টোরি, এবং আমি চাই যে আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পরবর্তীতে পেতে, কারণ এই ধরনের ঘটনাগুলো মানুষ খুবই পছন্দ করে না। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। আমার পড়ার সময় খুব অদ্ভুত রকমের একটা ভালো লাগা কাজ করছিল। আশা করছি আপনি এখন থেকে রেগুলার আমাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আজকে ইমেইলের পরিমাণ একটু বেশি, যদিও ছোট বড় মিলিয়ে আজকের এপিসোড, অর্থাৎ ইমেল ছোটও রয়েছে বড়ও রয়েছে। আসলে আমরা এটাকে যেমন টেনে বড় করতে পারি না, তেমনি আবার ছোটও করতে পারি না। মাঝে মাঝে ছোট করি যখন সেটা আপনারা বুঝতেও পারেন। যখন আমরা দেখি যে কিছু কথা অপ্রাসঙ্গিক, তখন আমরা বলে দিই যে আচ্ছা এই ব্যাপারটা এরকম এরকম এরকম। তো যাই হোক, কিন্তু আপনাদের লেখার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, এবং আপনারা চমৎকারভাবেই লিখে বা চমৎকারভাবে আপনারা উপস্থাপন করেন ঘটনা। সুতরাং সেখানে আমি সাধারণত হাত দিই না। তো হাত দিলেও আপনারা আপনাদের সামনেই হাত দেই, মানে এরকম না যে সেটাকে নতুনভাবে উপস্থাপন করে না, সেটা আমাদের শোতে হয় না, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত হয় না বলেই হয়তো আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এবং আপনারাও যারা ঘটনা পাঠান তারাও দেখেন এবং বোঝেন যে এইখানে কোনো ধরনের কোনো পরিবর্তন বা পরিমার্জন আমরা করি না। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, আশা করি রাসেল ভাই সেই ঘটনাটি আপনার কাছে অনেক ভালো লাগবে, এবং ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। রাসেল ভাই, আমি এই প্রথম আপনার কাছে ঘটনা পাঠাচ্ছি, তাই অবাঞ্ছিত ভুল ত্রুটি সংশোধন করে নেবেন। আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমি আবির, আমার বাড়ি পাবনা জেলার বেড়া থানায়। আমি এবং আমার বন্ধু পাবনাতে একটি মেসে থাকি। ঘটনাটি ঘটে আমার বন্ধু রিফাতের সাথে। আমি আমার বন্ধুর ভাষায় ঘটনাটি তুলে ধরছি। ঘটনাটি ঘটে 14 জুলাই 2022। 10 জুলাই দিনটি ছিল ঈদের দিন। জরুরি ভিত্তিতে কলেজের একটু কাজের জন্য আমাকে ঈদের 2 দিন পরে পাবনা যেতে হয়। আমি যখন পাবনাতে আমার মেসে যাই, তখন দেখি মেসে আমি বাদে আর কেউ নেই। 2 তলাতে 2-3জন ভাইয়ারা ছিল মাত্র। আমি মেসে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার হোটেলে খাই, এবং রাতের খাবারও হোটেলেই খাই। রাতে খেয়ে এসে কলেজের কাগজপত্র গুছিয়ে আমি শুয়ে পড়ি। হঠাৎ রাত 12টার সময় আমার ঘুম ভেঙে যায়। সে সময় আমি ছাদে কারো হাঁটা চলার শব্দ পাই। আমি ভাবি দোতলার ভাইয়ারা হয়তো ছাদে গিয়েছে। এই ভেবে আমি আবার শুয়ে পড়ি। হঠাৎ দরজায় কি যেন নক করে। আমি দরজা খুলতেই দেখি আমার রুমমেট দরজার ওপাশে দাঁড়িয়ে। তাকে দেখে আমি রীতিমতো অবাক। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে
তুই এত রাতে বাড়ি থেকে কিভাবে আসলি? সে কোনো উত্তর না দিয়ে আমাকে শুয়ে পড়তে বলে এবং আমি তখন কোনো কিছু না ভেবে শুয়ে পড়ি। হঠাৎ করে লোডশেডিং এর কারণে অনেক গরম লাগে এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে আমি দেখি আমার রুমমেট আমার রুমে নেই। তৎক্ষণাৎ আমি আবার ছাদে পায়ের শব্দ পাই এবং আমি ভাবি যে আমার রুমমেট হয়তো লোডশেডিং এর কারণে ছাদে গিয়েছে। সাধারণত লোডশেডিং হলে আমরা ছাদে যাই। আমি আমার রুমমেট ভেবে ছাদে যাই এবং এই ছাদে যাওয়াটাই ছিল হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি ছাদে গিয়ে কাউকে দেখতে না পেয়ে আসতে চাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে আমাকে কে যেন ডাক দেয় এবং পেছনে কাউকে দেখতে পাই না। তখন আমি অনেক ভয় পাই। হঠাৎ করে ছাদে পানির ট্যাঙ্কের পাশে কারোর উপস্থিতি লক্ষ্য করি। তখন আমি একটু সাহস নিয়ে বলি, কে ওখানে? কোনো উত্তর না পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই এবং গিয়ে যা দেখি তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার রুমমেট পানির ট্যাঙ্কের পাশে বসে আছে। তার চেহারা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। তার মুখের এক পাশ ছিল ঝলসানো, অন্য পাশ ছিল অনেকটা বেড়ালের মতো বা কোনো প্রাণীর মতো। এটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তখন বুকের সাহস ও আল্লাহর নাম নিয়ে খুব জোরে দৌড় দিই এবং হঠাৎ করেই ছাদের দরজা বন্ধ হয়ে যায়। তখন তো আমার জান প্রায় বেরিয়ে হয়ে যাচ্ছিল। তখন খেয়াল করি আমার রুমমেট রূপী সেই শয়তান আমার দিকে এগিয়ে আসছে। এই দেখে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। তখন আমার কাছে ছিল দোতলার ভাইয়ারা। তারা সব জানতে চাইলে আমি তাদের সব খুলে বলি। তারপর আমার রুমমেটের খোঁজ নিতে বলি। আমি তৎক্ষণাৎ আমার রুমমেটকে ফোন দেই এবং সে আমাকে জানায় সে বাড়িতেই। এই শুনে আমি ভাবি, তাহলে সারা রাত আমি কার সাথে ছিলাম? কি ভাবছেন, ঘটনাটি এখানেই শেষ? হয়তো এখানে শেষ হলে অনেক ভালো হতো, কিন্তু আমার জন্য এর থেকেও খারাপ কিছু অপেক্ষা করছিল। এই ঘটনা ঘটার 3-4 মাস পর্যন্ত আমার কিছু হয়নি। আমি ধীরে ধীরে ঘটনাটি ভুলে যেতে থাকি। হঠাৎ একদিন আমার রুমমেটের জোড়াজুড়িতে আমাকে ছাদে যেতে হয়। তখন বিকেল 5টা বাজে। আমি ছাদে গিয়ে ফ্রি ফায়ার খেলতে শুরু করি। খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়েছে বুঝতে পারিনি। এমন সময় খেয়াল করে দেখি আমার রুমমেট আমার পাশে নেই। তখন দেখি পুরো ছাদে আমি একাই রয়েছি। তখনই আমার সেই 4 মাস আগের কথা মনে পড়ে যায়। আমি তখন তাড়াহুড়ো করে নিচে নেমে যাই। ঠিক তখনই দেখি করিডোরে কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আমার রুমমেট হয়তো, তাই তাকে ডাক দিলাম এবং সে ঘুরে তাকালো। তার চেহারার দিকে তাকিয়ে আমি জ্ঞান হারানোর মতো একটা অবস্থায় পৌঁছে গেলাম। আমি দেখি সেই বিভৎস চেহারা, আমার রুমমেট রূপী সেই শয়তান আমার সামনে দাঁড়িয়ে। আমি এই দেখে নিচে নামতে গিয়ে কিছু একটার সাথে ধাক্কা খাই এবং জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। কিছুদিন পর আমি সুস্থ হই এবং এই রহস্য উদ্ঘাটনের জন্য আমার মেসের এক পুরাতন ভাইয়ার কাছে সব ঘটনা খুলে বলি এবং এই ঘটনার রহস্য জানতে চাই। তখন তিনি আমাকে বলেন, মেসে 2-3 বছর আগে কোনো এক কারণে দুজন ছেলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এক পর্যায়ে একজন ছেলে অন্যজনকে ছাদে ডেকে নিয়ে যায় এবং বিভৎসভাবে তার মুখে পাথর দিয়ে আঘাত করে। তারপর সেই খুনি মেস ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা ঘটার পর থেকে নানা রকমের কাহিনী ঘটতে থাকে। এই যেমন অনেকের রুমের দরজায় টোকা দেওয়ার শব্দ পাওয়া যায়, ছাদে হাঁটা চলার শব্দ পাওয়া যায়। তখন ভয়ে ভয়ে অনেকেই মেস ছেড়ে চলে যায়। আস্তে আস্তে কয়েক বছর পার হয়ে যায়। তখন মেসে অনেক নতুন মানুষ ওঠে, তাদের মধ্যে আমিও ছিলাম এবং আমার সাথে ঘটনা ঘটে। আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে কেন আমার সাথে এই ঘটনাগুলো ঘটলো। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন, সিলেক্টেড হলে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Vote.com with Russell. অবশেষে ইমেইলের পরে একটি অডিও ক্লিপ। আমরা
ইদানিং কিন্তু বেশ ভালো কিছু অডিও ক্লিপ পাচ্ছি, সুতরাং আপনারা একেবারেই ভুলে যাবেন না যে অডিও ক্লিপটা আমাদের শোয়ের একটা অপরিহার্য অংশ, এবং আমরা চাই যে আপনারা সবাই অডিও ক্লিপ পাঠান। অডিও ক্লিপ পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, russell.booth.com@gmail.com, পাঠিয়ে দেবেন সেখানেই। কিভাবে পাঠাবেন? আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনে আপনার ঘটনাটি রেকর্ড করুন, তারপরে সেটি ইমেইল করুন আমাদেরকে। আর আমি চাইবো যে আপনারা যখন রেকর্ড করবেন একটু কোয়াইট প্লেসে করবেন। সাধারণত আপনারা সবই জানেন, তারপরেও বলে দিচ্ছি আর কি। কোয়াইট প্লেসে করলে যেটা হয়, নয়েজ আসে না, তখন আমাদের জন্য জিনিসটা অনেক বেটার হয়, এবং যারা শোনেন তারা অনেক ভালোভাবে শুনতে পারেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি মোহাম্মদ নিরুল আলী বলছি, ঢাকার মোহাম্মদপুর থেকে। আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা, এবং আমি ভূত FM এরও একজন নিয়মিত শ্রোতা ছিলাম। প্রায় 2015 সাল থেকে আমি আপনাদের সাথে আছি, এবং প্রতিনিয়তই আমি আপনাদের প্রত্যেকটি ঘটনা শুনে থাকি। তবে এই ঘটনাটি মানে আমার প্রথম ঘটনা, যেটা আমি ভূত FM বা ভূত.com এ শেয়ার করতেছি, ভূত.com এ আর কি, কেননা এখন আপনার এই প্ল্যাটফর্মটাকে আমরা ভূত.com হিসাবেই সবাই চিনি আর কি। তো ভূত.com এ এই ঘটনাটা আমি এর আগেও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কিছু কারণবশত দেখা যায় যে পরে আর শেয়ার করা হয় নাই। তবে আজকে আমি শেয়ার করতেছি ঘটনাটা পুরোপুরি একটি সত্য ঘটনা, এবং আমি আশা করি যে আপনার এই ঘটনাটি ভালো লাগবে, এবং আপনি সবার সাথে এই ঘটনাটি শেয়ার করবেন, তাহলে সবাই এই ঘটনাটি জানতে পারবে। তো ঘটনাটা মেনলি কালেক্ট করা আমার এক ভাই, বড় ভাই, ওনার নাম পরম ভাই আর কি। তো পরম ভাইয়ের কাছ থেকে মেনলি আমি ঘটনাটা কালেক্ট করছি। তো ঘটনাটা ঘটছে ওনার এক চাচাতো ভাইয়ের সাথে। তো উনি বলছে, আমি বলছিলাম যে ভাই আমি ঘটনাটা ভূত.com এ শেয়ার করবো, কিন্তু উনি বলছে যে শেয়ার করার পারমিশন দিলেও উনি বলছে যে যেই নামগুলো আছে, ঘটনার যে নামগুলা, সেইগুলা অবশ্যই ছদ্মনাম হিসেবে ব্যবহার করতে, এবং ঘটনাটি ঘটার স্থান বা যেখানে ঘটনাটা ঘটছে ওই জায়গাটার নাম ব্যবহার না করতে। আমি তো সেভাবে করে আমি ঘটনাটা শেয়ার করব ওনার ভাষ্য মতে। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো পরম ভাইয়ের যে চাচাতো ভাই, ওনার নাম হলো আকবর আলী। তো আকবর ভাইয়ের সাথেই মেনলি ঘটনাটা ঘটছে। তো উনি একটি ভ্যান চালক ছিলেন, প্রায় এখন ওনার বয়স প্রায় 55 বছর মতো হবে। তো ঘটনাটা ওনার সাথে ঘটছে অনেক আগে, প্রায় তখন 1985 বা 90 সাল এরকম। তো ওনার তখন বয়সও প্রায় অনেক কম, ওনার বয়স তখন অনেক কম, প্রায় মানে কিশোর বয়স আর কি। তো উনি তখন ভ্যান চালক ছিলেন। তো ওই সময় তো গ্রাম অঞ্চলে মানে কিছুই ছিল না বলা যায়, ঠিক আছে, একদম চারপাশে নিরিবিলি পরিবেশ ছিল, এবং চারপাশে খালি গাছপালা, এবং অত্যন্ত খুবই হাতে নগণ্য কয়েকটি বসত বাড়ি ছিল, এবং খুবই দূরে দূরে মানুষকে যাতায়াত করতে হতো। গ্রামের রাস্তাঘাটও খুব খারাপ, এবং পাকা রাস্তাঘাট তখন ছিল না। তো ঘটনাটা মেনলি ঘটছে আকবর ভাইয়ের সাথে। তো আকবর ভাইয়ের যেভাবে বলছে আমি ঠিক সেভাবে করে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ওনার গ্রাম হচ্ছে, গ্রামের কথাটা আমি না বলি, ওনার গ্রাম আমি জাস্ট জেলার নামটা বলি, যে এই জেলাটা হচ্ছে কুষ্টিয়া জেলার একটা ঘটনা, কিন্তু আমি স্পেসিফিক ভাবে লোকেশনটা বলতেছি না। যারা কুষ্টিয়া জেলায় থাকেন তারা হয়তো জানেন ওই জায়গাটা সম্পর্কে, কেননা এটা অনেক একটি প্রসিদ্ধ জায়গা, যেখানে এইসব মানে যারা থাকে ওনারা সবাই এই ধরনের ঘটনা সম্পর্কে অবগত আছে। তো মেনলি ঘটনাটা এরকম ছিল যে উনি রাত্রে, ওনার আব্বু মেনলি সকালে ভ্যান চালাতো, এবং বিকালের পরে ওনার আব্বু বাসায় ফিরে আসতো, এবং ওনাকে ভ্যানটা চালাতে বলতো, যে আকবর ভাই আছেন, তো ওনাকে ভ্যানটা চালাতে বলে উনি চলে যেত বাসায়। তো ওনার কাজ ছিল যে বিকালের পর থেকে রাত 8টা থেকে 9টা নাগাদ, তখন রাত 8টা মানে অনেক রাত, প্রায় সবাই তখন ঘুমিয়ে যায়, গ্রামের মানুষ তো সে সময় একবারে মানে গভীর রাত বলা যায়। তো উনি 8টার মধ্যে বাসায় চলে আসতো, প্রায় 3 ঘন্টা মতো ওনার কাজ ছিল যে ভ্যান চালানো, এবং যেই আয় রোজগার হতো এগুলাতেই ওনাদের জীবন চলতো। তো যেদিন ঘটনাটা আকবর ভাইয়ের সাথে ঘটছে সেদিন ছিল বৃহস্পতিবারের দিন। উনি তখন হালকা হালকা বৃষ্টি আবহাওয়া, মানে বৃষ্টি হবে এরকম একটা আবহাওয়া থাকে না,
আর সেরকম একটা আবহাওয়া, এবং পরম ভাই মানে যাচ্ছে রাস্তায়, ফ্যান চালাচ্ছে, কিন্তু উনি কোনো পিছনে ওনার কোনো যাত্রী নেই। তখন বলা যায় 7টা বাজে, সন্ধ্যা 7টা, প্রায় গ্রামের মানুষ প্রায় সবাই ঘুমিয়ে গেছে। হাত দেখা যাচ্ছে এই দূরে 1-2টা মানুষ হাঁটাহাঁটি করতেছে, এরকম অবস্থা। তো আকবর ভাই ফিল করতেছে, মানে যে সময় উনি বাসার দিকে যাচ্ছে, উনি বাসায় ব্যাক করে যাচ্ছে, তো উনি ফিল করতেছে যে উনার পিছে কেউ একজন বসে আছে। তো উনি ফিল করতেছে কিভাবে, উনি যখন ভ্যান চালাচ্ছে তখন খেয়াল করতেছে যে পিছের থেকে ওনার গায়ে কে জানি স্পর্শ, মানে আলতো স্পর্শ করে থাকলে যেরকম মনে হয় ঠিক সেরকম একটি স্পর্শ তিনি অনুভব করতে পারতেছেন। কিন্তু উনি যখন পিছে তাকানোর যে সাহসটা থাকা লাগে, উনি ওই মুহূর্তে ওই পিছে তাকানোর সাহসটা ওনার নেই, কেননা চারপাশে একদম জনমানব শূন্য একটি অবস্থা এবং অত্যন্ত দূরে এক একটা বাসা এবং মানুষজন নেই বললেই চলে। এবং উনি ওই সময় ওই রাস্তায় একটা মানুষও ছিল না যখন এরকম উনি ফিল করা শুরু করেন। তো উনি যাচ্ছে, মনে হচ্ছে পিছের থেকে একটা আলতো স্পর্শ, এবং ভ্যানের যেই মানে পিছে একটা মানুষ বসলে কিন্তু রাসেল ভাই মানে ভ্যানের একটা ওয়েট থাকে, একটা ভার ওজন মতো অনুভব করা যায়। তো উনি এটা ফিল করতেছেন যে পিছে কেউ একজন বসে আছেন, কিন্তু উনি কিছু মানে করার ওনার আর শক্তি তখন নাই। উনি বুঝতেছেন যে পিছে কেউ একজন বসে আছে। তো চলন্ত ভ্যানে রাসেল ভাই হুট করে তো কেউ আর এসে বসে পড়তে পারবে না। তো তখন আকবর ভাই কি করেন, উনি যা যা সূরা পারে এবং যা যা উনি সূরা দুরূদ পড়া শুরু করে। তো এমন সময় উনি ফিল করে যে না, এখন আবার মনে হচ্ছে যে ফ্যানে কেউ নেই, ভ্যান একদম খালি। তখন উনি ফিল করতে পারতেছে ব্যাপারটা যে না, এটা স্বাভাবিক কিছু না। কারণ উনি যখন দোয়া পড়তেছে তখন দেখা যাচ্ছে যে দোয়া টোয়া পড়তেছে, তখন দেখা যাচ্ছে পিছে মানে একদম খালি নর্মাল মনে হচ্ছে। আবার যখন উনি কিছুক্ষণ যাচ্ছে মনে হচ্ছে যে পিছে কেউ একজন বসে আছে। তো সবচেয়ে ভয়ানক যে পরিস্থিতি উনি ফেস করে ওই দিন, সেটা হচ্ছে উনি যখন যাচ্ছিল, উনি দেখে যে রাস্তা ভাই রাসেল ভাই ডান দিকে ওনার একটা মোড় আছে, তো ওই মোড়ের থেকে ডান দিকে ওনার বাসা। তো উনি তখন খেয়াল করতেছে যে বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া এবং অত্যন্ত ভয়ানক ওই পরিস্থিতিটা, কেননা ওই সময় একদমই মানুষজন নেই এবং উনি ফিল করতেছে যে ওই রাস্তাটা নেই, ওই রাস্তাটা আরেকটু ডান দিয়ে গেছে। উনি অবাক হচ্ছে যে প্রত্যেক দিনে যাতায়াতের ওনার যে রাস্তা, সেই রাস্তাটা একটু ডান দিয়ে কিভাবে যায়। তো ওনার কাছে মনে হচ্ছে একটা উনি অন্য জায়গায় চলে আসছেন রাসেল ভাই, অন্য একটা গলিতে উনি ঢুকে পড়তেছেন। এবং ওই ডানের যে গলি, ওই গলির পাশে আর কোনো গলি ছিল না, ওনার যে বাসায় উনি প্রতিনিয়ত যাতায়াত করতো। কিন্তু উনি দেখতেছেন যে ওই ডানের গলির পাশে আরেকটা গলি আছে। তো উনি এই জিনিসটা দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়, কেননা উনি এত দূর আসছে এবং যেসব যা যা উনি মানে রাস্তাঘাটে চলাচল করলে কিছু মানে বৈশিষ্ট্য তো থাকে, আমরা বুঝতে পারি যে এটা আমরা ঠিক রাস্তায় যাচ্ছি যখন আমরা রাস্তায় পরিচিত হয়ে যাই। কিন্তু উনি ঠিক মতো যে ওই জায়গাটাতে রাসেল ভাই এরকম কেন হবে। তো উনি যা মানে তখন উনি ভয়ে ভ্যানটা থামাই দেন। ভ্যানটা থামাই দিলে উনি দেখেন, যা দেখার জন্য উনি একেবারেই প্রস্তুত ছিলেন না, যে ওই ডান পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তার এখানে একটি মুরব্বী লোক, সাদা আলখিল্লা পরে একটি মুরব্বী লোক দাঁড়িয়ে আছে। উনি মানে উনি রীতিমতো পাগড়ি পরা ওই সময়, ঠিক আছে, উনি লুঙ্গির পাগড়ি পরা, অনেক লম্বা লোকটা, উনি দাঁড়ায় আছে, একটা লোক দাঁড়ায় আছে। তো উনি এটা দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়, কেননা লোকটার উনি একদম স্পষ্ট ভাবে খেয়াল করে যে লোকটা একটু মানে যে আমাদের যে স্বাভাবিক মানে মাটিতে যে স্বাভাবিক হাইটটা থাকে ওটার থেকে একটু উঁচুতে উনি দাঁড়ায় আছেন, এবং উনি ফিল করতে দেখতে পারতেছেন অন্ধকারের মধ্যে খুব কাছাকাছি লোকটা ছিল। তো ওই লোকটার পাটা মাটিতে নেই। তো ওইটা দেখার পরে উনি যা বুঝার বুঝে ফেলে, এবং যখন উনি সেটা বুঝে ফেলে, সে যখন আবার সামনে তাকায়, সে তাকায় দেখে পিছনে ওই লোকটা এবার বসে আছে। একদম সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে উনি এই সামনের থেকে পিছে তাকায় থাকে, ভ্যানের পিছের লোকটি বসে আছে এবং অত্যন্ত ভয়ানক ভাবে তার দিকে একটি মুচকি হাসি দেয়। এই মুচকি হাসি দেওয়ার পরে আকবর ভাইয়ের রাসেল ভাইয়ের আর কিচ্ছু মনে নেই। তো উনি তখনই সেন্সলেস হয়ে যায়, একটি চিৎকার দেয়। তো পরের দিন না, প্রায় রাত 10টার দিকে, ওই দিনই রাত 10টার দিকে ওনার যখন সেন্স ফিরে, তখন উনি খেয়াল করে যে উনি বাসায় আছেন এবং ওনার মাথার কাছে ওনার আব্বু আম্মু এবং তার ছোট ভাই শাহাদাত ভাই, তো ওনারা সবাই বসে আছেন। বসে ওনাকে বলতেছেন যে কি হয়েছিল খুলে বল। তো উনার তখনও কিছু মনে পড়তেছিল না আসলে হয়েছিলটা কি। তো উনি খুলে বলে যে এরকম হয়েছিল, কেননা এরকম একটা ভয়ানক সিচুয়েশন
তো ওনার আব্বু বলে যে হয়তো তুই বেশি ভয় পাইছিস, হয়তো তুই ভুল কিছু দেখছিস, এরকম কিছু তো হওয়ার কথা না, কেননা আমিও প্রতিনিয়ত যাতায়াত করতেছি এবং এই রাস্তায় এরকম এর আগে কখনো কারোর কাছ থেকে শুনি নাই। এবং যেহেতু জনমানবহীন রাস্তা ছিল, হয়তো খারাপ কিছু হইতেও পারে, কারণ রাসেল ভাই জিন তো আছেই। তো ওনারা যেহেতু মুসলমান ছিল, ওরা এটা বিশ্বাস করতো। তো ওনারা বলছে যে সমস্যা নেই, এরপরে সাবধানে তুই রাত 6টার মধ্যে তুই বাসায় চলে আসবি। তো আকবর ভাই অত্যন্ত ভয় পায়। তো ঘটনাটা ওই পর্যন্ত যদি রাসেল ভাই শেষ হয়ে যেত, তাহলে হয়তো আজকে আমার আর এরপরের ঘটনাটুকু বলা লাগতো না, ভালোই হতো। তো ঘটনাটা আসলে ওই সময় শেষ হয় নাই। তো ওই দিন রাত্রে যখন আকবর ভাই ঘুমাচ্ছেন, উনি ফিল করতেছেন কেউ একজন ওনার পাশে দাঁড়ায় আছেন। এবং উনি যখন একটু চোখ খুলে তাকানোর চেষ্টা করে, দেখে যে কেউ একজন ওনার রুমে হাঁটাহাঁটি করতেছে। এবং উনি যখন খেয়াল করে, উনি দেখে যে এটা আর কেউ না রাসেল ভাই, এটা ওই লোকটাই যে লোকটা ওনার ভ্যানের পিছে ছিল। তো উনি কোনো কথা না বলে উনি ঘুমানোর ভান করে থাকে এবং দেখে ওই লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেল। উনি চোখ যখন একবার বন্ধ করার পর হঠাৎ করে দেখে যে লোকটা আর নাই। তো উনি অত্যন্ত ভয় পায় এবং আল্লাহর নাম নিয়ে উনি ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। তো উনি যখন শুয়ে আছে, ওনার পিছে কেউ একজন শুয়ে আছে রাসেল ভাই, ওনার পিছে কেউ একজন শুয়ে আছে ওনার পাশে। উনি এটা ফিল করতেছে, একদম প্রেজেন্স অনুভব করতেছে আকবর ভাই। তখন তো রাসেল ভাই খাট ছিল না, তখন ছিল চৌকি টাইপের একটা, তো জায়গাটাও কম ছিল। তো উনি ফিল করতেছে ওনার পাশে কেউ একজন আছে, এটা উনি ক্লিয়ারলি ফিল করতে পারতেছিল। তো উনি তাকায় দেখে যে পিছে যখন তাকায় দেখে কেউ নেই। পিছে যখন তাকায় দেখে পিছে কেউ নেই। এবং উনি এরপরে ফিল করে যে উনি যেই বাসায় থাকতো, তখন ওইটা টিনের বাসা ছিল। তো টিনের বাসার উপরে অত্যন্ত দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। তো উনি এইগুলা ফিল করে, মানে উনি কি করবে, চিৎকার দিবে না কি করবে, উনি তখন বুঝতে পারে না। এবং উনি ঘুমায় পড়ে, ওই সময় উনি ঘুমায় পড়ে। তো যখন তার ঘুম ভাঙে, প্রায় তখন রাত 3টা কি 4টা বাজে, মানে সকাল একটা হবে এরকম একটা অবস্থা, মানে একেবারেই মাঝরাতে। ঠিক আছে, যখন গরমকাল, তো সকাল একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো রাসেল ভাই উনি মেনলি ঘুমটা ওনার ভাঙছিল একটা শব্দে। সেই শব্দটা ছিল যে মনে হচ্ছিল কেউ একজন কিছু চাবাচ্ছে, মানে একটা কিছু খাইলে যেরকম একটা মুখের শব্দ হয়। তো উনি তাকায় দেখে রুমের একদম কোনায় ওই লোকটা একটা কাঁচা মাছ চাবাই খাচ্ছে এবং অত্যন্ত রক্ত পড়তেছে ওনার মুখ দিয়ে। তো উনি এটা দেখে আর উনি সহ্য করতে পারে না এবং উনি আরেকটা চিৎকার দেয় এবং ডাইরেক্টলি উনি সেন্সলেস হয়ে পড়ে। তো তার বাবা মা বুঝতে পারে যে অবশ্যই তাহলে স্বাভাবিক কিছু ওর সাথে ঘটতেছে না। তো আকবর ভাইকে ওনারা হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুর আকবর ভাইকে দেখে এবং বলে যে তার কিছু হয় নাই, এবং সে কিছু মানে পানি বড়া দেয় এবং তাবিজ দিয়ে তাকে বলে যে সাবধানে থাকতে এবং রাত্রে বাইরে না যেতে, কেননা খারাপ কিছু দৃষ্টি পড়তেই পারে। আরেকটা কথা রাসেল ভাই বলে রাখি, সেটা হচ্ছে আকবর ভাই দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন। উনি মানে দেখার মতো ওনার চেহারা ছিল। এখনো ওনার দেখলে আপনি বুঝবেন না যে ওনার এত বয়স হয়ে গেছে, উনি অনেক সুন্দর দেখতে ছিল তো ওই সময়। তো উনি এইভাবে করে হুজুর কথাটা বলে, কিন্তু উনি বলে তেমন কিছু বলে নাই যে ওনার কোনো মানে জিনে ভর করছে বা এরকম কিছু, উনি কিছু তখন বলে নাই। তো উনি সাবধানে থাকতে বলছে। তো ঠিক আছে রাসেল ভাই, ওই দিনের ঘটনা ওই পর্যন্ত শেষ হয়েছে। তারপরে আরেক দিনের ঘটনা আমি বলি। তারপরে 2-1 দিন তার কোনো সমস্যা হয় নাই। আপাতত উনি পানি ভরা, তারপরে যেগুলা তাবিজ ছিল ওইগুলা উনি মেনটেন করতেছিলেন। এবং 2-3 দিন পরে ওনার একটা বিয়ের অনুষ্ঠানে রাসেল ভাই দোয়া ছিল। বিয়ের অনুষ্ঠান বলতে ওই সময় কিন্তু বিয়ের অনুষ্ঠান বলতে গ্রামের বুঝে নিত কিরকম, অনেক পুরাতন সময়। তো ওই বিয়ের অনুষ্ঠানে রাসেল ভাই ওই আকবর ভাইকে, আরেকটা কথা বলি, আকবর ভাইকে হুজুর গরুর মাংস খাইতে নিষেধ করছিল। ঠিক আছে, যে বিফ আছে, বিফ খাইতে, বিফের যে মাংস আছে, তো এটা গরুর মাংসটা অ্যাভয়েড করতে বলছিল হুজুর। কিন্তু উনি আসলে গরুর মাংস অ্যাভয়েড করলেও উনি একটা টিকিয়া খাইছিল, মানে একটা টিকিয়ার মতো কিছু একটা খাইছিল তখন ওই সময়। তো ওইটা মেবি রাসেল ভাই যতটুকু সম্ভব ওইটা গরুর মাংস দিয়ে তৈরি করা ছিল। তো ওই জন্য মেনলি ওনার তাবিজটা ছুটে যায় এবং ওই দিনই বিকালের পরে উনি যখন আসতেছেন, আজান পড়তেছে, সন্ধ্যার আজান পড়তেছে, মাগরিবের আজান, উনি বাসার দিকে ফিরে আসতেছেন। কেননা আকবর ভাইয়ের আব্বু মানে রহিম চাচা ওনাকে বলছিল যে আগে বাসায় ফিরে আসতে। তো উনি সেরকমই আগে বাসায় ফিরে আসতেছেন। এবার দেখে একটা বাচ্চা, একটা 3-4 বছরের একটা বাচ্চা হবে,
হঠাৎ করে ওনার ভ্যানের সামনে তো দৌড় দিল। তো উনি এটা দেখে তাৎক্ষণিক ভ্যান অফ করে এবং উনি খুবই ভয় পেয়ে যায়, কারণ মনে করে যে বাচ্চাটা লেগে যাবে, কিন্তু হঠাৎ দেখে যাবে বাচ্চাটা নেই। বাচ্চা দৌড় দিলে কিন্তু রাসেল ভাই ওই পাশে বাচ্চাটাকে দেখতে পারবে বা বাচ্চাটা দেখা যাবে, কিন্তু হঠাৎ করে দেখলো একটা বাচ্চা চলে গেল, এরপর আর বাচ্চাটার কোনো প্রেজেন্স উনি দেখে না। তো উনি এটা অবাক হয় যে এটা কি হলো। তো আবারও উনি যাচ্ছে, যাইতে যাইতে আবারও ফিল করতেছে ওনার পিছে কেউ একজন বসে আছে, উনি তেমন ফিল করা স্টার্ট করে। তো আগের দিনের মতোই। তো এবার রাসেল ভাই উনি আর তা করে না, এবার ডাইরেক্টলি উনি ভ্যান অফ করে পিছে যে ডাইরেক্টলি উনি তাকায় এবং তাকায় দেখে কিছুই উনি তখন দেখতে পায় না। তখন সে বাসায় চলে আসে। তো সেদিনকার এতটুকু ছিল, সে যা দেখে যে একটা বাচ্চা তার সামনে থেকে দৌড়ে, এবং এটা দেখে সে অত্যন্ত ভয় পেয়ে যায়। ভয় বলতে কি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা বাচ্চা মানুষ, তো এই ভয়টা উনি পায়। তো এরপরে যা হয় রাসেল ভাই, সেটা হচ্ছে আকবর ভাই অত্যন্ত অসুস্থ হয়ে যেতে থাকে আস্তে আস্তে। দেখা যায় যে উনি এত জ্বর আসতে থাকে ওনার, আর প্রতিদিন উনি মানে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে। উনি জ্বর ঠান্ডা লেগে মানে একটা অত্যন্ত খারাপ অবস্থা, উনি শুকিয়ে যাচ্ছিল, মানে ওনার ওজন কমে যাচ্ছিল আস্তে আস্তে রাসেল ভাই। ওনার চুল পড়া স্টার্ট করে, বিভিন্ন ধরনের সমস্যা ওনাকে দেখা দেয়। তো পরে আবারও একটি বড় হুজুরকে দেখানো হয়, যেহেতু ওনার এই অবস্থা এবং কোনোভাবেই অসুখ সারছিল না। তো পরে একটি বড় হুজুরকে যখন দেখানো হয়েছিল, তখন ওই হুজুর বলে যে ওনাকে নাকি 4টা জিনে আসর করছে, এবং এটা তাকে যখন তাবিজ দেয়া হয়েছিল তার আগে থেকে ওনাকে আসর করে রাখছিল, এবং তাবিজটা ছুটে গেছে। তখন উনি সেটা বলে দেয় যে ওনার যে তাবিজটা করছিল সেই তাবিজটা ছুটে গেছে, এবং 4টা জিন ওনাকে মেনলি আসর করছে। এবং আসরটা করছে কেন সেটাও তিনি বলে দেয়। মেনলি এটা আসরটা করানো হয়েছে জিনকে দিয়ে, ঠিক আছে, জিনকে ব্ল্যাক ম্যাজিক চালান দেয়া হয়েছে। তো ওইটা হুজুর বলে দেয়, আর বলে যে এই চিকিৎসা ওনার কাছে নাই, এই চিকিৎসা উনি করতে পারবেন না। এই কথাটা উনি বলে মাফ চায়, এবং একটি বড় হুজুরের সন্ধান দিয়ে উনি বলে যে ওই হুজুরের কাছে গেলে এই চিকিৎসা উনি দিতে হয়তো পারতে পারে। তো ওনার বাবা মা অত্যন্ত ভয় পেয়ে যায় যে এরকম কিছু ওনারা আশাও করে নাই। ওই সময় গ্রামের মানুষ তো ওইভাবে চলাচল করেই, সবাই চলাচল করে, কিন্তু কারোর তো এরকম হয় না। হয়তো মানুষ ভয় পায়, ভয় পেলেও তো আর কিছু দেখতে পারে না, কিন্তু আকবর ভাইয়ের যে অবস্থাটা হচ্ছিল এটা অত্যন্ত মানে দেখার মতো ছিল না। দেখা যায় যে ওনার মানে কেউ চিনতেই পারতো না, ওনার এত সুন্দর একটা চেহারা, মানে উনি শুকায় একদম চেঞ্জ হয়ে যায় আর কি, দিন দিন আরো খারাপ হচ্ছিল। তো ওনার আব্বু আম্মু কোনো ব্যবস্থা না পেয়ে পরের দিন ভোরবেলা একটা হুজুরকে নিয়ে আসে। উনি ভালো একজন হুজুর, যে হুজুরের সন্ধান ওই হুজুরটা দিয়েছিল। তো হুজুর প্রথমে এসেই ওনার যেই বালিশ আছে সেই বালিশের মধ্যে 3টা তাবিজ খুঁজে পাই, বালিশটা ছিদ্র করে 3টা তাবিজ খুঁজে পাই, এবং সেই তাবিজ গুলা উনি দেখে যে মুড়ানো রয়েছে কাগজের মধ্যে, এবং ওনার বালিশের মধ্যে ওইগুলো উনি খুঁজে পেয়ে উনি বলে যে এগুলা পুড়িয়ে দিতে। তো যথারীতি ওইগুলা পুড়িয়ে দেয়া হয়, এবং উনি বলে যে আপাতত ওনার ছেলেকে খুব সাবধানে দেখতে, এবং 1-2 দিনের মধ্যে কিছু ঘটে কিনা সেটা দেখতে, কেননা উনি তাবিজ গুলাকে পুড়িয়ে দিয়েছিল এবং হয়তো কিছু ঘটবে এরকম একটা আশা তিনি করতে পারতেছিল, এবং সেই যা ঘটবে সেটার উপর ভিত্তি করে উনি ব্যবস্থা নেবেন এরকম কিছু উনি ভাবছিল। তো সেরকমই ওনাকে আবারও তাবিজ দেয়া হয় এবং হুজুর চলে যায়। হুজুর চলে গেলে পরের দিন যেটা হয় সেটা সবচেয়ে ভয়ানক ঘটনা রাসেল ভাই, সেটা আমি বলি। সেটা হচ্ছে যে উনি স্বপ্নের মধ্যে দেখে, উনি ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে দেখে একটা ছোট বাচ্চা উনাকে দিকে তাকায় অত্যন্ত বিরক্ত চোখে কাঁদতেছে। একটা ছোট বাচ্চা, একটা লম্বা একটা লোক উনাকে এসে হাত দেখে বলতেছে যে তুই আমার কাছে দিলি না, তুই আমার কাছে আসলি না, তুই আমার সাথে খারাপই করলি, তুই তোর শিক্ষা পাবি, এরকম উনাকে ডাইরেক্টলি থ্রেট করতেছে একটা লোক। উনি ওই লোকটার চেহারা ওনার ঠিক মনে নাই, কিন্তু উনি বলতেছে যে ওই লোকটা বলতেছে যে মানে আমার মেয়ের জিনটা, মেনলি ওইটা জিন ছিল আর কি রাসেল ভাই। তো দেখে যে ওই লোকটা বলতেছে আমার মেয়ের তোকে পছন্দ হয়েছিল, কিন্তু তুই আমার সাথে সাড়া দিলি না, এবং এর শাস্তি তুই পাবি, এর শাস্তি তুই অবশ্যই পাবি, এবং তোর পুরা কোনোদিন তোর কোনো ভবিষ্যৎ প্রজন্ম হবে না, এটা উনি বলে দেয়। ওই জিনটা এটা ডাইরেক্টলি বলে দেয় যে তোর কোনোদিন কোনো প্রজন্ম হবে না, তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না, এবং
যারা হবে সবাই মারা যাবে, এরকম একটা থ্রেট উনি দিয়ে দেয়, এবং তার কোনো বউ হবে না এরকম কথাও উনি এই স্বপ্নের মধ্যে দেখতে পারে। তো উনি এটা দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং তিনি ডিরেক্টলি ঘুম থেকে উঠে পড়ে। তো পরে ওনার এরকম প্রত্যেকদিন উনি 2-3 দিন পর পর দেখে যে প্রত্যেক দিনই মোটামুটি বলা যায় যে এই ধরনের স্বপ্ন উনি প্রত্যেকদিন দেখতে থাকে। তো একটা পর্যায়ে উনি দেখে যে আসলেই একদিন রাত্রে ওই লোকটা চলে আসছে, মানে যে লোকটাকে উনি দেখতেছিল স্বপ্নে সেই লোকটা চলে আসছে এবং ওনার মুখ খুলে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করতেছে, ইলিশ মাছের মতো কিছু একটা খাওয়ানোর চেষ্টা করতেছে। তো উনি অত্যন্ত কষ্ট করে রাসেল ভাই সেটা না খেয়ে চিৎকার দেয় এবং সুরাটুরা পরে কোন রকমে উনি সেটার থেকে রক্ষা পায়। পরে হুজুর একটা বিড়াল এর মাধ্যমে সেই কালো জাদুকে ঠিক করে। মেনলি এটা কালো জাদু ছিল, উনি পরে হুজুর সেটা বুঝতে পারে, কেননা কেউ একজন কালো জাদু করছিল ওনার উপরে, একটা মেয়ে আর কি, তার সাথে তার সহপাঠী ছিল। তো সে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য এরকম কালো জাদুর আশ্রয় নিয়েছিল আর কি। তো এটা পরে হুজুর বলে, এবং একটা বিড়ালকে উনি বলে যে একটা বিড়াল দিয়ে আসতে, একটা কবরের, একটা মৃত মানুষের কবরের কথা হুজুর বলে, এবং বলে যে উনি একটা নির্ধারিত স্থানে ওই বিড়ালটাকে দিয়ে আসতে এবং সাথে 2টা মুরগি জবৈকৃত অবস্থায় পূর্ণিমার এক অমাবস্যা রাতে, পূর্ণিমার রাতেই বা অমাবস্যাতে যে কোনো একদিন ওই নির্ধারিত কবরের সামনে রেখে আসতে। তারপরে উনি এই কালো জাদু থেকে মুক্তি পাবেন এবং ওই রাস্তায় যাওয়ার সময়, এই সময় যে যাবেন, পিছনে যাই হয়ে যাক না কেন কোন ক্রমে তাকানো যাবে না, এরকম কথা হুজুর বলে দেয়। এবং করতে হবে কাজটা গভীর রাতে। তো অত্যন্ত সাহসী একজন লোক ছিলেন শাহাদাত ভাই, ওনার ছোট ভাই। ওনার তখন বয়স প্রায় 10 না 11 বছর। ওই ছেলেটা অত্যন্ত সাহসী ছিল। তো সাথে তার আব্বু ছিল। তো তার আব্বু বলে যে শাহাদাতকে পাঠাইতে, সে ছোট মানুষ এবং সে বলে যে তুই শুধু এটা রেখে দিয়ে চলে আসবি। তো শাহাদাত ভাই যথাক্রমে ওই সময় ওই জিনিসটা ওই কবরের সামনে রেখে আসে এবং উনি ফিল করে যে উনার অত্যন্ত পিছন থেকে খারাপ ভাষা এবং ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো অবশ্যই যেহেতু ছোট মানুষ ছিল, উনি ওই জিনিসটা কাজটা করে চলে আসে। তো পরে রাসেল ভাই আর কোনো সমস্যা হয় না, ওই কালো জাদুটা মুক্তি পায়। কিন্তু এখন অব্দিও উনি স্বপ্নে এই ধরনের ভয়ানক ভয়ানক জিনিস দেখেন। ওনাকে তাবিজ করে এখনো তাবিজ অবস্থায় আছেন। এবং সবচেয়ে যে ভয়ানক জিনিসটা রাসেল ভাই, সেটা হচ্ছে উনার এখনো কোনো বিয়ে হয় নাই এবং তার বিয়েই হয় না, তার বাচ্চা কাচ্চা আর কি হবে, তার এখনো কোনো বিয়ে হয় নাই। এবং যেই বিয়েই তার প্রস্তাব বা যখনই তার বিয়ের একটা ব্যবস্থা করা হয়, কোনো ক্রমে দেখা যায় যে পাত্রীপক্ষ কোনোভাবে হোক না কেন তার সাথে আর বিয়েটা হয় না, যে কোনো কারণে, অনেক কারণেই হয় না, বিভিন্ন ভাবে হয় না। তো এভাবে করে করে আজ তার বয়স 40-এর বেশি, কিন্তু তার এখনো কোনো পরিবার নেই, তার এখনো কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান আদি নেই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আশা করি ভালো লাগবে ঘটনাটা। প্রথম ঘটনা হিসাবে যেহেতু বলতেছি, ঘটনাটা গুছিয়ে বলতে পারি নাই এবং অনেক জায়গায় মানে একটু আমতমতো করে বলতে হয়েছে। তো রাসেল ভাই, তো মেনলি এটাই আমাকে পরম ভাই শেয়ার করছে, বলছে যে পরে যদি কোনো কিছু হয় ওনার কাছে নাকি ওনার কাছে অবশ্য আরো ঘটনা আছে। যদি আপনাদের ঘটনাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমি পরম ভাইয়ের কাছ থেকে ঘটনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে পাঠাতে পারবো যদি আপনাদের ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। এই বলে আজকে আমি ঘটনা শেষ করছি। আসসালামু আলাইকুম। Vote.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, RJ-Russell-Booth.com ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন। সেই সাথে আমাদের কমেন্ট সেকশনে কেমন লাগলো ঘটনা সেটা জানাতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। vote.com-এ এটা আমার দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনা সিলেক্ট করে এবং প্রচার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ঘটনাটা আসলে আমি একজনের কাছ থেকে শুনেছি, আমি এই ঘটনাটা একজনের কাছ থেকে কালেক্ট করেছি, যিনি আমার সম্পর্কে বড় ভাই।